हे गाइस, वेलकम बैक टू पार्ल ऑफ लाइफ व्लॉग चैनल। আমরা এখন আসামে ছদিদাদের বাড়ি থেকে সিংড়িতে একটা রহস্যময় মন্দিরে যাচ্ছি, গুপ্তেশ্বর মন্দিরে। তো সেই মন্দিরের পিছনে অনেক রহস্য রয়েছে, তার মধ্যে ছোটখাটো কয়েকটা রহস্য মামি এখন আমাদেরকে শোনাচ্ছে সেই গল্পগুলো। তো তোমরাও শোনো। ওই দলটাতে কালো জল ছিল, ওই জলটাতে কি তো পার হয়ে আমরা হেঁটে হেঁটে করে মন্দিরে যেতাম। আসার সময় পরে মাঝখানে কি হলো, ব্রহ্মপুত্র নদী যখন কাছে আসলো, অনেক দূরে ছিল, কাছে আসলো, এক রাত্রের মধ্যে একটা কাছিম গেছে, বুঝছো, বাইরে কাছিমের ছাপ টাপ সব দেখা, একটা নৌকা উল্টে ছিল, আর এক রাত্রের মধ্যে পুরা রথ হয়ে জায়গাটা একদম অন্যরকম হয়ে গেছে। কাছিম একটা বাইরেছে, নৌকা উল্টে ছিল, আরো কিছু কিছু অত মনে থাকে না, কিন্তু মানে পৌরাণিক যে কিছু আছে এখানে বোঝা যায়। এখন আমরা রওনা দিচ্ছি সেই গুপ্তেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। আর গাড়ি চালাবে বান্টি মামা, আর পিছনে আমি, মা আর ছদিদা বসেছি, আর সামনে বান্টি মামা, আর বান্টি মামার পাশে বাবা বসেছে। এইখানে দুই সাইডের রাস্তা কি সুন্দর দেখো, দুই দিকেই চা বাগান, পুরো চা বাগানের মাঝখান দিয়েই রাস্তাটা। দেখো আমরা চলে এসেছি গুপ্তেশ্বর মন্দিরের এখানে। মন্দিরের বাইরে এখানে পুজোর জন্য ডালা বিক্রি হচ্ছে। ডালা মানে এখানে স্টিলের থালার মধ্যেই সব কিছু সাজিয়ে দেয়, ফুল মালা, তারপর মাটির প্রদীপ, ছোট ধূপকাঠি সব কিছু। তারপরে পুজো হয়ে গেলে ওরা স্টিলের থালাটা ফেরত নিয়ে নেয়। পিছনটা দেখো, ওই পাশে পাহাড় রয়েছে, পাহাড়ের মাঝখানেই এই মন্দিরটা। আর এইখানে পুজোর জন্য যত মোমবাতি, তারপর ধূপকাঠি জ্বালানো, প্রদীপ, সেগুলো সব এইখানেই জ্বালিয়ে তারপর ভেতরে ঢুকতে হবে। মন্দিরের ভেতরে প্রদীপ জ্বালানো যাবে না, তো এই জন্য এখানে দেখো সবাই প্রদীপ জ্বালিয়েছে। এইখানে নিজের মনস্কামনা বলে প্রদীপ জ্বালালে সেই মনস্কামনা নাকি পূর্ণ হয়। তো ছতিদা, মা, আমরা সবাই এখানে প্রদীপ জ্বালাচ্ছি, তারপরে ভেতরে যাব। দেখো, এটা হচ্ছে মন্দিরের এন্ট্রান্সটা। এখানে সিঁড়ি দিয়ে নিচে নেমে তারপর মন্দিরে যেতে হবে, মানে আসল মন্দিরটা সিঁড়ি দিয়ে নেমে নিচে ভেতরে। এই যে এখানে সিঁড়ি দিয়ে নেমে এসে তারপর আমরা ভেতরে ঢুকলাম। আর ভেতরেও দেখো, এই দেয়ালগুলো দেখলেই বুঝতে পারবে যে কত পুরনো, কত প্রাচীন মন্দির এটা। ভেতরটা পুরো অন্ধকার, যেহেতু সিঁড়ি দিয়ে নেমে এসে একদম ভেতরটা, মানে গুপ্তেশ্বর যে মন্দিরের নামটা, গুপ্তেশ্বর বাবার মন্দির, সেটা মন্দিরে আসলেই বুঝতে পারবে। আর পূজারি যেখানে বসে আছে দেখো, তার ওই সাইডে তোমরা একটা জলাধার মতন দেখতে পাবে, জল দিয়ে ভর্তি। ওই জলের নিচেই শিব ঠাকুর রয়েছে। তো জলের নিচেই শিব ঠাকুর রয়েছে বলে শিব ঠাকুরকে দেখা যায় না, সেই জন্যই এই মন্দিরের নাম গুপ্তেশ্বর মন্দির। যেহেতু দেখা যায় না, ওই জন্য গুপ্তভাবে রয়েছে শিব ঠাকুর। আর ব্রহ্মপুত্র নদীর সাথে এই মন্দিরের যে জলটা রয়েছে, শিব ঠাকুর যেই জলে ডুবে থাকে, তার কিছু একটা কানেকশন আছে, কারণ ব্রহ্মপুত্র নদীর জল যখন বাড়ে, এই জলটাও নাকি বেড়ে যায়। তো আমাদের পুজো হয়ে গেছে, খুব সুন্দর পুজো হলো। এখন মন্দির থেকে বেরোলাম আমরা। আর আশেপাশে অনেক কিছু, মানে এই মন্দিরের যে রহস্য, সেটা ঘুরলেই বোঝা যায় আশপাশটাতে। কারণ মন্দিরটার পাশেই মাটি খোঁড়ার কাজ এখনও চলছে দেখলাম। সেখান থেকে অনেক মানে পুরনো শিলা, তার ধ্বংসাবশেষ এখনও পাওয়া যায়। তো সবাই বলে যে মন্দিরটা নাকি নিজে থেকেই উঠেছে।
কিন্তু মানে আসল সত্যিটা যে কি সেটা এখনও কেউই জানে না। এখনও অনেক কিছু মানে মাটি খুঁড়ে অনেক কিছু পুরনো খোদাই করা সব শিল্পকার্য এসব কিছু বেরিয়ে আসে। আর এই মন্দিরটা তৈরি হয়েছে ইট নয়, বহু যুগ আগে ইটা দিয়ে তৈরি হতো আর কি, সেই পাল রাজার বংশ কি সেই সব যুগে। তো সেই ইটা দিয়েই এই মন্দিরটা তৈরি। তোমাদেরকে পরে দেখাবো, দেখলে বুঝতে পারবে। আর ইনি আমাদেরকে মন্দিরের হিস্ট্রিটা আমাদের শোনাচ্ছিলেন। তার মানে এখানে অনিরুদ্ধর গল্প শুনছেন আপনি, তুষার গল্প শুনছেন। শ্রীকৃষ্ণ নাতি মানে তুষাকে বিয়ে করছেন, উষাকে বিয়ে করছে। হ্যাঁ বিয়ে করছেন। যখন মানে কি হইল, বানাসুর ছিল মানে শিব ভক্ত, কৃষ্ণ ভক্ত ছিল না, তার জন্য ওদের মানে রেজারি ছিল। ওখানে লাস্টে গিয়া মানে অনিরুদ্ধকে উদ্ধার করার জন্য শ্রীকৃষ্ণ দ্বারকার থেকে আসছে। দ্বারকার থেকে আসার পরে এখানে একটা মানে হরি আর হরের যুদ্ধ হয়েছে, বুঝলেন না? এই জন্য তেজ মানে বাংলায় যাকে বলে মানে আসামিতে রক্তকে তেজ বলে, ওটা তেজপুর, এখানে কন্যাপুর, কেউ উষানগরী বলে, এরকমকার নাম আছে আর কি এখানকার। তো তখনকার দিনের ধরুন এই মন্দিরগুলা হচ্ছিল দ্রাপর যুগে। তার মানে আপনার যদি আজকাল এইখানে মূর্তিগুলো দেখতেছেন না আপনার, এখন যে এখানে যে এক্সকাভেশন হচ্ছে যে মানে খানন করা দেখতে আসে ওরা, তো ওরা এখানে কার্বন ডেটিং করে, কোনো জিনিস পাইলে কার্বন ডেটিং করে, কার্বন ডেটিং করে এর বয়স কত, ওই সময় এখানে কে ছিল, তাহলে এইটা ওরাই বাই করে আর কি। তো এরা এখানে বাই করা, এখানে 3টা ডাইনেস্টি আছে, এরকম খালস্তম্ভ আছে, পাল বংশ আছে, প্রি আহোম আছে, যারা এখানে 600 বছর রাজত্ব করে গেছে আহোমরা আসামে। তো ওনাদের কারুকার্য ছিল ইটা ব্লক, ইটা দেখবেন আপনি, যে দেখছেন ইটা আছে, আপনি ওখানে ভিতরে দেখছেন ইটার কাজ আছে, ওগুলা আহোমরা, যেগুলা পাথরের কাম আছে এইগুলা কাম করছে ইটা। খালস্তম্ভ আছে, পাল বংশ আছে। পাল বংশ বলতে গেলে তো অ্যাকচুয়াল অরিজিনালি এরা বিশের থেকে আসছে, পশ্চিমবঙ্গ থেকে আসছে। পশ্চিমবঙ্গ নট অনলি পশ্চিমবঙ্গ, উড়িষ্যা সরিষ্যা সব থেকে আসে। কারণ যেগুলা আমাদের এখানে মূর্তিগুলো দেখা যায়, পুরীর মন্দিরের যেটা ঢাস, হ্যাঁ, আমি ওই আপনার একটা ওখানে বিশ্বকর্মা মন্দিরে একটা আছে, ওখানে দেখতে পাবেন অনেক মূর্তি আছে ওখানে, আপনি দেখছেন ওই জিনিসটা ওই বাগানের ভিতরে আছে। হ্যাঁ, তো ওইগুলা মানে কি আছে যেন মানে ভারতবর্ষে 5th and 6th সেঞ্চুরি তখনকার দিনে আপনি যেরকম এখানে মূর্তি দেখা পাইছেন, এখানে মূর্তিগুলো দেখা যায় তো আপনাদের, এই মূর্তি সারা ভারতবর্ষে আছে এট এ টাইম। তার মানে ধরেন এখানে যে রাজা ছিল উনি কাকু কারিগরকে বলছে যে আমাকে একটা মন্দির বানাইতে হবে। তখন এইগুলা কি ছিল, রাস্তা তো তখন ছিল না, তখন সব নদী পথ ছিল, নদী দিয়ে চলতো। আর যেমন ভারতবর্ষে যত সিভিলাইজ হয়েছে সব নদীর ধারে হয়েছে। এখন আপনি যদি কলকাতা যান, হুগলি বলে গেলে হুগলির পারে সব আছে, কলকাতা নয় হুগলির পারে সব আছে। আপনি দেখবেন আসামে যত মানে কোনো ঋষিমুনিরা পূজা গুজব করছে, এই যেগুলো দেখছেন না, এগুলো প্রিন্ট হয়। আপনার ওই যে নন্দী ভেঙে যে দেখেন না, গাছের ওই যে গান করছে না, ওই মূর্তিটা ছিল এখানে, এই জায়গাটা আর এই যে ইটার কাম দেখছেন না, এখন ধরেন আমার 800 বছর হয়ে গেছে আহমদের। ব্রিটিশ যখন আসে তখন পর্যন্ত আহমরা এখানে ছিল আর কি। ব্রিটিশের পরে হচ্ছে আহমের ডাইনেস্টি ডেস্ট্রয় হয়ে গেছে। আর এটা কমে না, এই জলটা এখানে চলে তো করছো কি একটা মাছ আছে, তার মানে এইগুলা কি আছে, কচ্ছপ দিয়ে না, এগুলা কারো মানে গ্রহদোষের যারা গ্রহদোষ থাকে, কেউ কচ্ছপ দেয়, কেউ মাছ দেয়, দিয়ে দেয়।
এখানে মেন মন্দিরটার পাশে দেখো এখানে একটা ছোট মন্দির মতন রয়েছে। এই মন্দিরটা একটা কুণ্ড রয়েছে পিছনে, কুণ্ডটাকে ঘিরেই মন্দিরটা করা। তো যখন থেকে এই মন্দিরটা আবিষ্কার হয়েছে, লোকজন খোঁজ পেয়েছে, তখন থেকেই এই মন্দিরের এই কুণ্ডটা জ্বলছে। উনি সেই কুণ্ডর ছাই নিয়ে আমাদেরকে দিলেন, আমরা সেখান থেকে মানে মাথায় টিপ পড়লাম। তোমরা দেখতে পাবে এখনও ধোঁয়া উঠছে। তো সেই যবে থেকে মানে লোকজন জানতে পেরেছে তবে থেকেই দেখছে আজ অবধিও এই কুণ্ডটা এখনও জ্বলছে, ধোঁয়া উঠছে। আর এর পিছনে দেখো কত ত্রিশূল রাখা রয়েছে, প্রচুর ত্রিশূল, একদম পুরো। এই শিলার মধ্যে দেখো নন্দী আর ভৃঙ্গি রয়েছে তৈরি। তো এইসব শিলাগুলো এখানেই মাটি খুঁড়ে বের করা হয়েছে, সব মানে ধ্বংসাবশেষ বলতে পারো। এই দিকটায় দেখো পাহাড় রয়েছে পুরো, এখানে পাহাড়ের উপরে ওঠা সিঁড়িও রয়েছে, আর ধাপে ধাপে আরেকটা মন্দিরও রয়েছে দেখলাম। আর এই জলাধারটায় দেখো কত কচ্ছপ। এইটা হচ্ছে মন্দিরের প্রসাদ ঘর লেখা রয়েছে। আর ওই দিক দিয়ে আমরা বেরোবো এখন। মাটি খুঁড়ে যেসব কারুকার্য করা পাথর পাওয়া গেছে তোমাদেরকে বললাম, সেগুলো দেখো ওখানে রাখা রয়েছে। এই মন্দিরটার বাইরেই দেখো ব্রহ্মপুত্র নদ ছিল, কিন্তু এখন জল শুকিয়ে গেছে বলে এই জমিটা চাষের জমি হয়ে গেছে। সবুজ জমি যে জায়গাটা দেখছো, এই পুরো বাউন্ডারি অবধি পুরো একদম ব্রহ্মপুত্র নদের জল থাকতো, কিন্তু এখন অনেকটা পিছিয়ে গেছে। পিছনে যে গাছের সারিগুলো দেখলে ওইখান অবধি ব্রহ্মপুত্র নদীটা এখন রয়েছে। এখন আমরা আবার গাড়িতে উঠে পড়লাম। এখন আমরা যাব বড় মামির বাপের বাড়িতে। বড় মামির বাপের বাড়িতে যাওয়াটাই মানে মেন উদ্দেশ্য ছিল। তো সেখানে যাওয়ার পথেই এই গুপ্তেশ্বর মন্দির পড়ে, ওই জন্য দেখে গেলাম। তো দেখো এখন পৌঁছে গেছি বড় মামির বাপের বাড়িতে, আর এটা হচ্ছে বড় মামির মা। এখানে আমরা সবাই এখন বসে আছি। আর ওদের বাড়িতেও একটা খুব সুন্দর মন্দির আছে, ওদের বাড়ির নিজস্ব মন্দির। এই যে দেখো মন্দিরটা এখন খুব সুন্দর করে রং ঠং করে সিঁড়ি টিড়ি বানিয়েছে, নতুন করে মন্দিরটা মানে রিনোভেট করেছে। বড় মামির যে দাদু ছিলেন, মানে বড় মামির মায়ের যে শ্বশুরমশাই ছিলেন, তিনি দীক্ষা দিতেন। আর ওনাদের বাড়িতে এই মন্দিরটা খুবই জাগ্রত। গুলতি রেখেছে বানর তাড়ানোর জন্য। ওই চালে উঠেছিল, তারপর কই গেল। আর ওদের বাড়ির এখানে প্রচুর বাদর আসে, মানে আমরা এসছি যে এসেও অনেকগুলো বাদর দেখলাম। আর ওদের মানে যেই ঘরটায় টিনের চাল রয়েছে, সেই টিনের চালের ওপর দিয়ে বাদরগুলো সব লাফিয়ে লাফিয়ে যায়, আর প্রচুর আওয়াজ হয়। তার জন্য গুলতি রাখা রয়েছে দেখলাম। তো মামা এখন মানে গুলতি দিয়ে টিপ করতে চাইছিল বাদরগুলোকে, কিন্তু পারলো না। তোমাদেরকে মন্দিরের ঠাকুরটা এইমাত্র দেখালাম, তো পরে মন্দিরটা খুললে ভেতর থেকে তোমাদেরকে ঠাকুরটা দেখাবো। আর এটা হচ্ছে বড় মামির মায়ের আর কি ঠাকুর, গোপাল সব রাখা রয়েছে, ছোট গোপাল, কোনোটা বড় গোপাল। আর বড় মামির মা যাই রান্না করে খাক না কেন সব কিছু গোপালকে ভোগ দিয়ে তারপরেই খায়, আর কারোর হাতেই খায় না। নিজে রান্না করে সে যেখানেই যাক না কেন নিজে রান্না করে তারপরে সেটা ঠাকুরকে ভোগ দিয়ে তারপরে খায়। আর এখন দেখো মন্দিরের দরজা খুলেছে আমাদেরকে দেখানোর জন্য, তো তোমাদেরকেও ভিডিও করে দেখিয়ে দিলাম। এটা হচ্ছে মন্দিরের সিংহাসন। মন্দিরের ঠাকুরটা দেখো কি সুন্দর।
এখানে পাশে ঠাকুরের শয়নের ব্যবস্থাও রয়েছে, ছোট্ট ঠাকুরের বিছানা মতো। আর উপরে ঝাড়বাতিটা দেখো কি সুন্দর। এই মন্দিরের ভোগও নাকি বড় মামির মা নিজেই রান্না করে। এই যে দেখো বাদুড়গুলো চলে এসছে সব। আজকে আমাদেরকে এত লোক দেখে ওরা ঢুকছে না, নাহলে অন্যদিন নাকি ঘরে ঢুকে পড়ে। ওই দেখো ওই দিকে আছে বাবা মুরগি, ওটা কি ছাগল, আবার ওই দিকে বাদর, অনেকগুলি বাবা, ওই যে নিচেও আছে, এই পাশে অনেক ভর্তি, সব ছোট ছোট কিলকিল করতেছে নিয়ে যাচ্ছে। ওই যে চালের গাড়ি এসছে ওই জন্য এইখানে আরেকটা এরকম বাবা ওই দিকে গাছে উঠছে দূরে। গাছের আড়ালে লেজ ঝুলছে দেখা আমাদের ওইখানে মাঝে মধ্যে বড় বড় বস্ক এই যে ওইটা গাড়ির মাথায় উঠে এই একটা, এই যে ওরে বাবা পুরো মাথার উপর একটা একটার পিঠে করে যাচ্ছে। ওই ওই যে ওই যে ওই যে ওদের মধ্যে না আবার ঝগড়াও লাগে না। হ্যাঁ অনেক ঝগড়া করে ওরা আগেই দেখেছি, এবার দল বেঁধে আসছে। ওই দিকেও আরেকটার পিঠে আরো আছে। কিন্তু ওই যে দৌড়ায় আসে যে ওই দৌড়টা আমি দিতে পারি না, জন্য ভয়ে দেখাই ঠিকই মারি না। ছিল না, বলতে বলতেই কোথা থেকে আসে বসেছে। বলাই যাবে না, ছিল না আগে নাই চালের উপর ওরা থাকে। এখন আর আজকে ধান আসলো, সারাদিনও যাবে না, এখন ধান আছে না, ধানে খাবে, থাকতে হাগু করবে, সব করবে। এখন ওদের বাড়ি থেকে ফেরার সময় রাস্তায় চা বাগান পড়লো, তো এখানে চা বাগানে দাঁড়িয়ে কিছুক্ষণ ফটোশ্যুট করলাম। এখন সবাই আবার বাড়ি ফিরে যাব, মানে ছতিদাদের বাড়িতে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে আসাম থেকে এরকম একটা সুন্দর ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এখন টাটা।